বাবা, কিছু বলার ছিল। আমার এখন সময় নাই। বাবা, তুই এখান থেকে যাবি? মাথা নিচু করে সেখান থেকে চলে আসি। এটা আমার সাথে নতুন না, সেদিন থেকে দেখছি। আম্মুর কাছে গেলাম। আম্মু। কি বলবি বল, বলে আমাকে উদ্ধার কর। আম্মু, আমার খুব প্রচন্ড মাথা ব্যথা করছে। তোর এসব ফালতু নাটক দেখার সময় আমার কাছে নাই। নাদিয়াকে স্কুলের জন্য রেডি করতে হবে। আম্মু, আমি ওকে আজ দিয়ে আসি। আমরা তোকে কোনো কিছু করতে বলেছি? মুখ পোড়া, যেভাবে আছিস সেভাবেই থাক। আম্মু, আমি কি তোমাদের ছেলে না? সেই জন্য তো এখনো খাইতে পারছিস। আম্মু, তোমরা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? এর থেকে ভালোর তুই যোগ্য না। তাহলে গলা টিপে মেরে ফেলোনি কেন? বলে ওইখান থেকে চলে এলাম। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের প্রতিদান যে কাউকে এভাবে দিতে হয় আমি জানতাম না। তখন সেই 6 বছরের আমি আর আমার পিচ্চি 4 বছরের ছোট বোন নুসাইবা, ও আমার জীবনের পুরোটা ছিল। আমার বেড়ে ওঠার সঙ্গী ছিল ও। আমার আর মা বাবার চোখের মণি ছিল। দিনের 4 ভাগের 3 ভাগ ও আমার কাছে থাকতো। সেদিন ও আমি 2 ভাই বোন পুকুরে গিয়েছিলাম। ও পুকুর পাড়ে দাঁড়িয়ে ও ছোট দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু পরের ডুব দিয়ে উঠে আর আমার সে পিচ্চি বোনের মুখ আমি দেখতে পাইনি। আমি ভাবছিলাম বাসায় চলে গেছিল, তাই অতটা মাথায় নেইনি। তারপর কিছুক্ষণ পর যখন বাসায় গিয়ে ওকে না দেখি, আবার পুকুর পাড়ে ছুটে আসি। এসে পুকুরের মাঝে একটা ছোট্ট পুতুলের মতো আমার পিচ্চি বোনটাকে ভাসতে দেখি। সেদিন আমি আমার বোনকে হারাই আর হারিয়ে ফেলি আমার সারা জীবনের সুখ। ও বেঁচে থাকতে মা বাবা যখন ওকে আমার চেয়ে বেশি আদর করত, আমি মা বাবাকে অভিযোগ দিতাম। কিন্তু ও মারা যাওয়ার পর এটাকে হিংসা বলে সবার কাছে আমি খুনি হয়ে যাই। বিশ্বাস করেন, আমার চোখের মনিটার প্রতি আমার বিন্দুমাত্র হিংসা ছিল না। আমার লাইফটা এখানেই শেষ হয়ে গেল। আমার মা বাবা কখনো বোঝেনি আমি ওকে হারিয়ে কতটা একা হয়েছি, কতটা কষ্ট পেয়েছি। উল্টা তারা আমাকে মানসিক আর শারীরিক নির্যাতন দুইটাই করে। আমার এখন পিচ্চি 2টা ভাই বোন আছে, কিন্তু আমি তাদের দ্বারের কাছেও যেতে পারি না। বাবা, আমার কাল পরীক্ষা। আমার পরীক্ষার ফিস দিতে হবে। পরীক্ষার ফিস দিতে পারি, একটা শর্ত, জিপিএ 5 পেতে হবে। আচ্ছা। সেদিন বাবা পরীক্ষার ফিস দিয়েছিল, কিন্তু সে টাকাটা আমার লাইফে আরেক বিপদ ডেকে আনে। আমার পরীক্ষায় জিপিএ 5-এর বদলে 4.81 পেয়েছিলাম জেএসসিতে। কিন্তু তার জন্য আমার উপর যে মানসিক যন্ত্রণা হয়েছিল তা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। সেদিন বাবা আমাকে মাথার উপর থেকে ফেলে একটা লোহার রড দিয়ে মেরেছিল। রক্তে আমার সারা শরীর মাখামাখি হয়ে গেছিল। আমার মাথা ফেটে গেছিল, কিন্তু জ্ঞান না হারানো পর্যন্ত আমার উপর এই নির্যাতন চলতে থাকে। সেদিন থেকে আমার প্রতি রাতে মাথা ব্যথা করত। এমন হতো যে মাথা ব্যথা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যাই। আমি ব্যথায় চিৎকার করতাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিত না। মাঝে মাঝে ভাবতাম চলে যাই, কিন্তু ওরা আমাকে যত কষ্টই দেখ না কেন, ওরাই তো আমাকে জন্ম দিছে। ওরা আমাকে যতটা অবহেলা করত, আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমি সাধারণত কোথাও বেড়াতে যাই না, কিন্তু কি মনে করে আমার ফুফাতো বোনের বিয়েতে যাই। কিন্তু সেদিনটাও আমার জন্য ভালো ছিল না। আমার একটা সমবয়সী ফুফাতো বোন ছিল, যার দুর্বলতা আমার প্রতি ছিল। ও সেদিন আমাকে সেখানেই প্রপোজ করে বসে, কিন্তু আমি কোনো মতেই রাজি হইনি। আমি চুপ করে একটি রুমে বসেছিলাম, কিন্তু সে সময় ও মেয়েটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর চিৎকার শুরু করে দেয়। আমার মা বাবাও ছুটে আসে, কিন্তু তারা আমার কাছে একটা বারের জন্য জানতে চায়নি আমার কোনো দোষ আছে কিনা। সেদিন থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার ঠিকানা হয় আমার সেই অন্ধকার রুম, রাতের অন্ধকারের বাড়ির ছাদ। আমি প্রতি রাতে ছাদে যেতাম। তখন আকাশে একটা তারাকে টার্গেট করতাম আর ওটাকে নুসাইবা বলে ডাকতাম। হাই আপি, কেমন আছিস? এই বুড়ি, হাসছিস কেন? কথা বলবি না তোর ভাইয়ের সাথে? তুইও কি আমাকে অন্যদের মতো তোর খুনি ভাবিস? আচ্ছা আপু, তোর মনে পড়ে না তুই ভাত খেয়ে এসে তোর মুখের ময়লাগুলো আমার শার্টে মুছে দিতি? তোর মনে পড়ে না হাতের মুঠোয় আমার একটা আঙুল থাকতো? আপু, বিশ্বাস কর,
আমি তোকে একটু হিংসা